এই মর্তলোকে কীভাবে আসছেন, শুধু মর্তলোকেই নয়, নিম্নলোকগুলিতে গঙ্গাদেবী কীভাবে যাচ্ছেন তার বর্ণনা আমরা এখন আজকের এই আলোচনায় শ্রবণ করব। শনি, বৃহস্পতি, মঙ্গল, তারপরে শুক্র, বুধ, নক্ষত্র, তারপরে হচ্ছে চন্দ্র, আর এই পাশেরটা হচ্ছে সূর্য, আর কালোটা হচ্ছে রাহু, আর এই ক্রস চিহ্ন যেটা আছে সেটা হচ্ছে পৃথিবী। হচ্ছে সুমেরু। নক্ষত্র নরক, পাতালের এক সাইডে নরক, তারপর হচ্ছে পর্বতের সমুদ্র, তারপরে হচ্ছে শেষনাগ,
কারণ সমুদ্র থেকে গঙ্গা সত্যলোকে আসছেন, তারপরে তপলোকে, তারপরে জনলোকে, তারপরে মহালোকে, তারপর ধ্রুবলোকে, তারপরে আসছেন সপ্তর্ষি মণ্ডলে, তারপরে শনি, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, বুধ, তারপর নক্ষত্র, তারপর চন্দ্র হয়ে সুমেরুতে, সুমেরু পর্বতের উপরে গঙ্গা এসেছেন। সুমেরু পর্বত থেকে এই পৃথিবীতে এসেছেন। এই পৃথিবী থেকে আবার কি করেছেন, হ্যাঁ, ভূলোকের থেকে নিচে অতল, সুতল, মহাতল, পাতাল, পাতালে প্রবেশ করেছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। প্রধান পৃষ্ঠে নখের দ্বারা ব্রহ্মাণ্ডের আবরণ বিদীর্ণ করেছিলেন। সেই ছিদ্র দিয়ে কারণ সমুদ্রের বিশুদ্ধ জল গঙ্গা নদীরূপে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করে ভগবানের শ্রীপাদপদ্ম ধৌত করে তার পায়ের কুম্ভমের সঙ্গে মিলিত হওয়ার ফলে গঙ্গার জলে অতি সুন্দর অরুণ আভা প্রাপ্ত হয়েছে। গঙ্গার দিব্য জলের সংস্পর্শে জীব তৎক্ষণাৎ সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হতে পারে, কিন্তু তা সত্ত্বেও গঙ্গার জল চির পবিত্র থাকে। গঙ্গা যেটি ব্রহ্মাণ্ড বদন করার পূর্বে সাক্ষাৎভাবে ভগবানের শ্রীপাদপদ্ম স্পর্শ করেছেন, তাই তিনি বিষ্ণু পরিণামে পরিচিত। পরবর্তীকালে তিনি জাহ্নবী, ভাগীরথী ইত্যাদি নাম প্রাপ্ত 100 কোটি মাইল, 1 সহস্র যুগ পরিমিত সুদীর্ঘকালের পর গঙ্গায় ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ধ্রুবলোকে অবতীর্ণ হন। তাই পণ্ডিতেরা শীতকে বিষ্ণুপদ বলেন। ওকে, তাহলে এই পর্যন্ত কি হলো? ভগবান বামনদেব তিনি তার পদবিক্ষেপের বলে যে ব্রহ্মাণ্ডের আবরণ, অষ্ট আবরণ দেখানো হয়েছে। অষ্ট আবরণ, এই আবরণ ভেদ করে কারণ সময় ভগবানের পাদ ধৌত করে সত্যলোকে পৌঁছেছে। সত্যলোক প্লাবিত করে ব্রহ্মা কমণ্ডলে ধারণ করে রেখেছিলেন অনেকদিন। তারপরে সেখান থেকে তিনি জল ছেড়েছেন। সেই জল তপলোক, জনলোক, মহলোক ইত্যাদিকে প্লাবিত করে ক্রমান্বয়ে ধ্রুবলোকে এসেছে, ধ্রুবলোককে প্লাবিত করেছে। তারপর শ্রী বিষ্ণু শ্রী পাদপদ্ম বিধৌত করেন জেনে আর তিনি পরম ভক্তি সহকারে সেই জল তার মস্তকে দান করেন। যদি একটা ফুটবল যদি জলে ভাসে তাহলে তো জলের অংশটা থাকবে নিচে, ফুটবলের নিচের অংশটা জলের সাথে কানেকশন থাকবে, উপরে তো কোনো জল নেই। তাহলে এখানে আপনি দেখেছেন উপর থেকে জলটা আসছে, কারণ সমুদ্রের জল চারপাশে, এটা ডুবছে, ভাসছে, ভাসছে, ডুবছে, সব সময় চলছে। বুঝতে পারছি? ব্রহ্মাণ্ডের এরকম নয় যে শুধু জল কারণ সমুদ্রের নিচেই থাকবে, এরকম না। এই ব্রহ্মাণ্ডগুলি কারণ সমুদ্রের জলে বেলুনের মতো। ওই ফল দেখেছো? একটা ফল আছে যেটা ডুবন না, হ্যাঁ, এটাকে আমরা ওই কাঠি বুঝিয়ে দিয়ে ঘোরাতাম। হ্যাঁ, গামারি, গামারি বৃক্ষের ফল। ডুম্বল, ডুম্বল। ফলে ফলে পরে তখন কি হয়? ডুবে আবার ভাসে। ভাসে, ডুবে আবার ভাসে। ওই ডুবা ভাষা করছে কারণ সমুদ্রের ব্রহ্মাণ্ড। হ্যালো, আর কি করছে? এই যে ঠিক আছে বলছো, যখন দেখি যে আমার দেখা যাওয়া সুন্দর, তাই না? মেন ফেন কোথায়? যাও, তোমার বাসনা পূরণ করে দিলাম। এটা আমি সাধারণত কাউকে দিই না। এই ঢাকনিটা দাও। জিনিসের অবস্থান দেখালেন। তো আমরা তো এতদিন মানে জাগতিক বিদ্যা করে আসছি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। তো এখন আমার প্রশ্ন হলো এগুলো কি সব সমতলে? একটা প্লেন, প্লেনে আছে। শুধু সূর্য চন্দ্র এগুলো কি উপরে উপরে? ওই ভূগোলক আর ভূগোলকের মাঝখানে সূর্য। চন্দ্রলোক শুধু না, চন্দ্রলোকের সঙ্গে আরো অনেক এরিয়াটা পুরো সব। চন্দ্রলোককে জেনারেলি স্বর্গলোক বলা। আর কার কোয়েশ্চেন দাও। দেওয়া রয়েছে যে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ধ্রুবলোক। আপনি যে চিত্র এঁকেছেন ওখানে সত্যলোক একবার উপরে, ধ্রুবলোক তার অনেক নিচে দেখছি। ভূগোলক মহালোকের নিচে, কিন্তু এখানে আবার অনুবাদে যে বলছে মানে সর্বোচ্চ লোক ধ্রুবলোক। ঠিক আছে, এটাই দেখুন যা বলেছে এটা এখানে দুজনের তালিকা। আরে আর সূর্যের আলোটা কি তাহলে কোন গ্রহ পর্যন্ত সূর্যের আলোটা? সূর্যের আলো, সূর্য জেনারেলি ভূগোলক, স্বর্গলোক আর এই ভূলোকের মধ্যে সূর্যের আলো সবাই পায়। আর ঊর্ধ্বলোকগুলিতে সূর্যের আলো এই যে নিচে থেকে যদি লাইট লাগানো হয় যেরকম উঠবে সেরকম। এটা সূর্যের আলো উপরে দিকে যায়। হ্যাঁ, যাবে না, সূর্য তো চারদিকে আলো ছড়াচ্ছে, কিছুটা যায়। চারদিকে আলো ছড়াচ্ছে, যতক্ষণ পর্যন্ত যেতে পারে।
তবে সূর্যের আলো থেকে ওরা নির্ভরশীল তা না, ওদের নিজস্ব আলো আছে। প্রত্যেকটা লোকে জ্যোতিষ্ক আছে, তবে প্রত্যেকটা জ্যোতিষ্কের আলো থাকলে সূর্যটা হচ্ছে সব থেকে বেশি উজ্জ্বল, তারপরে চন্দ্র। তা সূর্য চন্দ্র আমরা পাচ্ছি, আমরা বড় ভাগ্যবান। আর নিম্ন লোকগুলিতে কোনো আলো যাবে না, কারণ এই আলোর ধর্ম হচ্ছে সোজা চলা, বেগে চলা ধর্ম নয়। ওকে, তারপর কার প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। প্রভু, এই ব্রহ্মাণ্ড তো ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু আমরা জানি ধ্রুবলোক তো ধ্বংসপ্রাপ্ত হবে না। ধ্রুবলোক ধ্বংসপ্রাপ্ত হয় না, বৃন্দাবন ধ্বংসপ্রাপ্ত হয় না, মায়াপুর ধ্বংসপ্রাপ্ত হয় না, এগুলো থেকে যাবে। নবদ্বীপ ধ্বংসপ্রাপ্ত হবে না। ওখানে যারা ঘর বাড়ি বানিয়েছে ওই বাড়ি ঘর নিয়ে সোজা চলে যাবে। কিন্তু ধ্রুব মহারাজ তো চাইছিল ব্রহ্মার থেকেও উচ্চ পদে আমার ইয়া হবে। তাতে কি আছে? আপনাকে যদি এখানে এই ঘরটার মধ্যে একটা সোনার চেয়ার দেওয়া হতো, স্বর্ণ সিংহাসন, তারপরে কি এর মধ্যে আমি সর্বোচ্চ সিংহাসন পেয়েছি? বোঝা যাচ্ছে? ওটাই তো বুঝাতে পারলাম। এই যে এখানে টেম্পল প্রেসিডেন্ট কারা আছে? ওই একজন, আর ওই দেখি দেখি আর কোনো টেম্পল প্রেসিডেন্ট আছে? বোঝা যাচ্ছে? যাচ্ছে বোঝা? সবাই ব্রহ্মচারী, শুধু মানে 0.001% বাদ দিয়ে সবাই ব্রহ্মচারী। সবাই ব্রহ্মচারী হলো, তার মধ্যে কেউ বিশেষ পদ প্রাপ্ত আছে। ঠিক আছে? তেমনি এই ব্রহ্মাণ্ডের মধ্যে অনেকগুলো লোক থাকলেও ধ্রুবলোকটা স্পেশাল, বিষ্ণু লোক, সেই জন্য সর্বোচ্চ লোক বলা হয়েছে। এই যে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক মানে এটা হচ্ছে বিষ্ণু লোক, আর অন্য কোনো লোকে বিষ্ণু লোক নয়। এই জন্যই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক বলা হয়েছে। সর্বোচ্চ লোক মানে সব থেকে উঁচুতে অবস্থিত, এরকম না। এটা বলছেন যে যখন ব্রহ্মাণ্ড ধ্বংস হবে, ওই চেয়ারটা দিয়ে দাও। ব্রহ্মাণ্ড যখন ধ্বংস হবে তখন চিন্ময় জগতে চলে যাবে। জিনিস সে কার্যকলাপ বড় জিনিস দিয়ে বোঝা যাবে না। সোনার দোকান কার কার আছে? হাত তুলন থেকে কার কার ছিল সোনার দোকান? খুব খাল খেয়েছি। এই আকাশটা আমরা দেখছি, এখানে আমাদের পৃথিবী, এখানে আমরা এই আকাশটা দেখছি অন্তরে। আমরা এই সমস্ত আকাশ দেখার ক্ষমতা নেই। আমরা শুধু আমাদের মাথার উপরে সূর্য পর্যন্ত যা আছে এই আকাশটা পর্যন্ত দেখছি। হ্যাঁ, আমাদের থেকে সাগরগুলো উপরে থাকবে না, সাগরগুলো এই ভূমিতে, সপ্ত সমুদ্র এইখানে। ওই এটা দেখার ক্ষমতা আমাদের, এটা তো ব্রহ্মাণ্ডের বাইরে। আপনাকে একটা বেলুনের মধ্যে ঢুকিয়ে যদি জলে ফেলে দেওয়া হয়, আপনার দেখার ক্ষমতা নেই যে বাইরে জল আছে। বুঝতে পারছেন? বলছি আমরা এখান থেকে সূর্য দেখতে পাই, চন্দ্র, নক্ষত্র এত উপরে দেখা যাচ্ছে, কিন্তু এখন দেখো দেখি, দেখতে পাবেন কি চন্দ্র নক্ষত্র কিছু? রাতের রাতের আকাশে টিটপিট করে জলে তখন দেখতে পাবেন। রাহুটাকে দেখা যায় না। রাহুটা অদৃশ্য গ্রহ, ওটা এমনিতেই চন্দ্রের থেকে সূর্য, চন্দ্রের থেকে দ্বিগুণ, সূর্যের থেকে দ্বিগুণ চন্দ্র, চন্দ্রের থেকে দ্বিগুণ রাহু। সাইজ বড় করে দেখানো হয়েছে। রাহুটা হচ্ছে একটা অন্ধকারময় গ্রহ, ওটা সহজে দেখা যায় না, অধিকাংশ সময় অদৃশ্য থাকে। সূর্যগ্রহণটাও দেখিয়ে দেবো আজকে, চিন্তা নাই। বলছে যে সূর্য ভগবানের দিকে আলো, ভগবানের দিকে আলো নেয়। ভগবান থেকে আলোটা সবসময় পাচ্ছে কি করে? ভগবান একবারে ওনাকে যা আলো দিয়ে দিয়েছেন, ও আলো শেষ হবে, চার্জ করে ছেড়ে দিয়েছে। এই যে এটা চার্জ করে ছেড়ে দেওয়া হয়েছে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কোনো প্রশ্নের উত্তর, ভাগবত সমস্ত প্রশ্নের উত্তর। পাগলের কথা শুনলে হবে? দেখছো পৃথিবীটা ঘুরছে? কোথায় ঘুরছে? পৃথিবী তো স্থির হয়ে বসে আছে, কোথায় ঘুরছে দেখাও। কোথায় কি শিখেছো সব দেখে লাভ নাই। এই ভূলোকটা ফিক্স, ভূলোক ফিক্স, ভূগোলক ফিক্স, সর্বলোক ফিক্স, মহলোক, 14টা লোকই স্থির, একটাও ঘুরে না। তাহলে ভূলোকের পার্ট পৃথিবী, পৃথিবী ঘুরবে কোথা থেকে? পৃথিবী একবার এখানে থাকবে, একবার এদিকে থাকবে, একবার দক্ষিণে থাকবে, একবার উত্তরে থাকবে। জম্বুদ্বীপের দক্ষিণে, এই জম্বুদ্বীপে সুমেরুর দক্ষিণ পাশে ভারতবর্ষ, ভারতবর্ষের একটা পার্ট হচ্ছে পৃথিবী। এই জম্বুদ্বীপটা যদি স্থির হয়,
তো পৃথিবীটাও স্থির, তো ঘুরবে কোথায়? দিবারাত্র সূর্যের জন্য হয়। দিবারাত্র যখন সূর্যের গতি বর্ণনা হবে তখন শেখাবো, এখন কেন শেখাবো? জ্ঞান নামে চলে, ভাগবত বলে তাহা পরিপূর্ণ চলে। বরুণের একটা রূপ সূর্যের, এই যে সূর্য যে এখানে আছে, তার মানে ভেবো না সূর্য শুধু ওইখানেই পড়ে থাকে। সূর্যের একটা এই স্বর্গলোকে একটা রুম আছে, সেখানে তার একটা থাকার জায়গা আছে, একটা ভবন আছে। তবে প্রত্যেকটা দেবতার এই স্বর্গলোকে তাদের নিজস্ব বাসভবন আছে। লোকেই দেখছো, এই চন্দ্রটাকেই দেখতে পাচ্ছ। এখানে যে চন্দ্র দেখাচ্ছে আকাশে, সেই চন্দ্র। এই যে সূর্য আমি দেখিয়েছি, সেই সূর্যই দেখা যাচ্ছে, অন্য কোনো সূর্য নেই। এই ব্রহ্মাণ্ডের মধ্যে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে একটাই সূর্য, একটাই চন্দ্র। হ্যাঁ, স্বর্গ দেখতে পাচ্ছ। স্বর্গ দেখে তো তোমাদের ভুল বোঝানো হয়েছে, তাই দেখছো স্বর্গের কোনো গাছপালা নাই, কিছু নাই, যাতে তোমরা ভয়ে মানে না যাও। এটা জম্বুদ্বীপকে বললো, এটা পুরোটা ব্রহ্মাণ্ড। জম্বুদ্বীপ, লক্ষদ্বীপ, পঞ্চদ্বীপ, সাতদ্বীপ, যত দ্বীপ আছে এই 200 কোটি মাইলের ভিতরে। সপ্ত সমুদ্র, সপ্ত দ্বীপ এই 200 কোটি মাইলের টানেলের মধ্যে। হ্যাঁ, শুধু একটাই। বলো, মুখ চেপে। সুমেরু পর্বতটা, সোনার পর্বত, সুমেরু পর্বত দেখা সবাইকে। সুমেরু পর্বত খালি চলে দেখা যায়। হ্যাঁ, হাতের হাঁড়িতে একটা চাল টিপতে যেরকম বোঝা যায়, সেরকম একটা ব্রহ্মাণ্ডের হিসাব রাখলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে একই। এই মাইকেল নিয়ে নেই কেন? এই যে এইগুলো দেখে মনে হচ্ছে এই যে ওই প্ল্যানেটগুলো জনগুলো ওগুলো কীভাবে দাঁড়িয়ে আছে, ওগুলো দেখতে আকারটা কেমন? একটা প্লেন, যেমন বাড়ির বিল্ডিংয়ের ছাদ আছে, একটা ছাদ, উপরের ছাদ, সেরকম। এই চতুর্দশ ভুবনটা হচ্ছে ভগবানের নাভি কমল থেকে, নাভি থেকে যেটা পদ্মফুল উঠেছিল, সেই পদ্মফুলটার মধ্যে এগুলো অবস্থিত, নালের মধ্যে এগুলো অবস্থিত। সুতরাং আর টেনশন নেওয়ার দরকার নেই, কোনোটাই মাথায় ধুম করে এসে পড়বে না, সব সেপারেট করা। হ্যাঁ, এটা সব বিরাট পুরুষের পাতাল হচ্ছে বিরাট পুরুষের তাল, পায়ের তালু। রসাতল হচ্ছে বিরাট পুরুষের পায়ের আঙ্গুলি, মহাতল গোড়ালি, তারপরে তলাতল জঙ্গা, তারপরে সুতল হাঁটু, বিতল অতল পুরুদেশ, ভূলোক বা মহিতল হচ্ছে জগন্দেশ, ভূগোলক হচ্ছে বিরাট পুরুষের নাভি, স্বর্গ হচ্ছে বিরাট পুরুষের বক্ষস্থল, মহলোক কণ্ঠদেশ, জনলোক মুখমণ্ডল, তপলোক হচ্ছে কপাল, আর শতলোক হচ্ছে মস্তক। তুমি ভাবছো প্রশ্ন করে আমাকে আটকাবে? আমাদের ছেলে সামলানাটা বুঝলে কতটা বোঝা যায়। ওই যে পদ্মফুলের যে 7টা পাপড়ি, 8টা পাপড়ি, এই 8টা পাপড়ি কি বিশেষ মাইক আছে? ফুলের 8টা পাপড়ি দেখে মাত্র শতদল। পদ্মের আরেকটা নাম হচ্ছে শতদল। 8টা পাপড়ি দেখে কি হচ্ছে? আরে সভ্য বলছিলাম, এখানে তো গণদেশের সমুদ্র আছে, কারো দেশের সমুদ্র আছে, ক্ষীরদেশের সমুদ্রটা কোথায় তাহলে? দারুণ প্রশ্ন করেছে, বিমানের মতো প্রশ্ন। ক্ষীরোদকশায়ী বিষ্ণু এই ব্রহ্মাণ্ডে, ক্ষীরোদকশায়ী বিষ্ণু এই ব্রহ্মাণ্ডে 2 জায়গায় থাকে না। এই যে ভূলোক, ভূলোকের মধ্যে সমুদ্র যে আছে, ক্ষীর সমুদ্র বা দুগ্ধ সমুদ্র, এই ক্ষীর সমুদ্রে এখানে একটা শ্বেতদ্বীপ আছে, এখানে ক্ষীরোদকশায়ী থাকেন। আর ধ্রুবলোকে একটা শ্বেতদ্বীপ আছে, এই ধ্রুবলোক দেখানো হয়েছে যে ধ্রুবলোকের মধ্যে একটা শ্বেতদ্বীপ আছে, সেখানে ক্ষীরোদকশায়ী থাকে। ক্ষীরোদকশায়ী 2 জায়গায়। লবণ সমুদ্রে, সুমেরুর পূর্ব প্রান্তে লবণ সমুদ্র কোথায়? এই যে লবণ সমুদ্র। লবণ সমুদ্রে বেদবতীপুর নামক একটা বৈকুণ্ঠ আছে, যে বৈকুণ্ঠে ভগবান
সংকর্ষণ, অনিরুদ্ধ, বাসুদেব। বাসুদেব রয়েছে, লবণ সমুদ্রে বাসুদেব রয়েছে। এরপরে সত্যলোকে দক্ষিণ দিকে একটা বৈকুণ্ঠ আছে, যেখানে সংকর্ষণ থাকে। আর দ্বারকাতে বৈকুণ্ঠ রয়েছে, দ্বারকা এক বৈকুণ্ঠ, সেই দ্বারকা বৈকুণ্ঠে প্রদ্যুম্ন রয়েছে। তাহলে সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, বাসুদেব, এই চতুর্ভুহ তারা এই জায়গাতে কোথায় কোথায় আছে বলে দেবেন। লবণ সমুদ্র কালকে দেখেছিলাম, যে এখানে দেখতে পাচ্ছেন সুমেরুর পূর্ব প্রান্তে। ও বলছিলাম তাহলে তো যে সুতলোকটা তাহলে এটা কোনটা ধরা হবে যেখানে বলি মহারাজ থাকে? আপনি বলছেন সূর্যের আলো নিচে যায় না, তাহলে বলি মহারাজ যেখানে যায় সেখানে তাহলে বলি মহারাজ যেখানে থাকে। সূর্যের আলো নাই, বলি মহারাজ যেখানে আছেন এখন ওখানে কোনো সূর্যের আলো নেই। ওখানে সাপেদের মাথার মণি লাগিয়ে রাখা হয়েছে, উন্নতি যে আলো হয় তাই। বলো। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এগুলো কি সেপারেট না একই? যে চার কোণায় চারটা আছে আলাদা আলাদা। আলাদা আলাদা। এখন ওই মাঝখানে কি আছে এগুলো? কোন ব্রহ্মাণ্ডের পাশাপাশি গাড়িটা লেগে আরেকটা ব্রহ্মাণ্ড থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। ওইটা কি যেমন এই যে আমাদের ভারত বাংলাদেশ একই এরকম নাকি? না না, ওগুলো হচ্ছে ওই বট গাছের ফল দেখেছো, হ্যাঁ এক গোছা থাকে, হ্যাঁ হ্যাঁ। ব্রহ্মাণ্ডগুলো ওইরকম গিজ করছে কারণ সমুদ্রের জল। মানে একটা লেগে আছে, তার প্রত্যেকটারই 8টা করে আবরণ আছে, তারপরে সব লেগে আছে, অসুবিধা নাই। ভিতরে ভারত বাংলাদেশের বর্ডারের মধ্যে কাজ হবে। প্রদ্যুম্ন রয়েছে এই দ্বারকা লবণ সমুদ্রে প্রদ্যুম্ন। দ্বারকাতে এখন তো জলমগ্ন হয়ে গেছে, সেই দ্বারকাতে প্রদ্যুম্ন ছিলেন। আর বাসুদেব আছেন লবণ সমুদ্রে, যে লবণ সমুদ্র আমরা দেখতে পাচ্ছি না, সেই লবণ সমুদ্রে জম্বুদ্বীপকে ঘিরে যে লবণ সমুদ্র আছে, সেই সমুদ্রে হচ্ছে বাসুদেব আছেন। আচ্ছা, বেদবতীপুর নামক এক বৈকুণ্ঠ আছে সেখানে। আর সংকর্ষণ আছেন সত্যলোকে, ব্রহ্মাকে জ্ঞান দেওয়ার জন্য উনি সত্যলোকে রয়েছেন। ব্রহ্মা বিপদে পড়লে ওনার কাছেই যান। সেই সংকর্ষণ, সেখানে একটা বৈকুণ্ঠ আছে, বৈকুণ্ঠের নাম ভুলে গেছি। তো সেখানে সত্যলোকে দক্ষিণ পূর্ব কোণে ওখানে এক বৈকুণ্ঠ আছে, ওখানে সংকর্ষণ রয়েছেন। আর ক্ষীর সমুদ্রে আছেন অনিরুদ্ধ। অনিরুদ্ধের দুটো জায়গায়, একটা ধ্রুবলোক, ধ্রুব মহারাজকে গাইড করার জন্য রয়েছেন ধ্রুবলোকে, আর এই ভূলোকে ক্ষীর সমুদ্রে যে রয়েছে পঞ্চদ্বীপকে বেষ্টন করে সেই ক্ষীর সমুদ্রে। এখানেও শ্বেতদ্বীপ আছে, সেই শ্বেতদ্বীপে অনিরুদ্ধ আছে। যে অনিরুদ্ধ বাসুদেব সংকর্ষণ হয়ে গেল, সত্যলোকে যায়। সব দেবতা, যদি দেবতারা সত্যলোকে যায় তাহলে সংকর্ষণের কাছে যায়। আর যদি দেবতারা সুমেরু পর্বতে ব্রহ্মার সদন আছে, এইখানে যদি যায় তখন আর রথে উপরে উঠে না, তখন ডাইরেক্ট এই যে ভূলোকে ক্ষীর সমুদ্র আছে সেখানে। রোমানের ওখানে যেতে গেলেও আরো অনেকটা উঠতে হয়। এই ভূলোকের মধ্যে, ভূলোকের সপ্তদ্বীপের মধ্যে, সপ্ত সমুদ্রের মধ্যে একটা সমুদ্র ক্ষীর সমুদ্র, সেখানে হ্যাঁ পরপর একটা করে মাথায় কাজ করছে। জি, বিভিন্ন কোন কোন পারে এক্সেস আছে কাদের কাদের? যত উপরে আছে তার উপরে যেতে গেলে তাদের তপস্যা করতে হবে। নিচে নামতে পারবে, নিচে নামা সহজ। যেমন আমরা গুলোকে আছি, 2-4টা মাছ মাংস খেলে আমরা টুক করে নিচে নেমে, ঠিক আছে। কিন্তু যদি উপরে উঠতে চাই কষ্ট আছে। তো যে যে লোকে আছে, দেবতারা যদি উপরে উঠতে চায় তাদেরও কষ্ট আছে। অসুররা স্বর্গলোক পর্যন্তই যায়, তার উপরে যেতে পারে দেবতারা কি না। স্বর্গের দেবতারা তাদের রিটায়ার্ড হয়ে গেলে, একাদশ চতুর্যুগ তাদের আয়ুষ্কাল, সেই আয়ুষ্কাল শেষ হয়ে গেলে তারা মহর্লোকে যাবে, মনুর কাছে। মনু মহর্লোকে থাকেন। সেখান থেকে ব্রহ্মার সন্ধ্যাকালীন সময় শুরু হলে মনু সহ, মহর্লোক অধিবাসী সহ তারা চলে যাবেন সত্যলোকে। সেখানে গিয়ে ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত তারা এমনি না এই গেলাম ঘুরে চলে এলাম, ওর দিনের বেলা সকালে গেলাম বিকালে চলে এলাম, কোনো হবে না। নারদ মণিপুর একজন আছে যারা
পর্যন্ত যেতে পারে। নাটগুলি স্পেশাল এক্সেস। আর কেউ আসেনি কি প্রভু? মানে প্রভু এগুলি নিয়ে আমি এই ভূলোকটা সপ্তদ্বীপ সপ্ত সমুদ্র, এই 200 কোটি যোজন, এই 200 কোটি মাইল, এই 200 কোটি মাইলেই 7টা সমুদ্র 7টা দ্বীপে বিভাজিত হয়েছে। এইগুলো যেগুলো এখানে আছে কিছু, হ্যাঁ দেখা যাচ্ছে? এবার বোঝা যাচ্ছে? এবার এবার এই যেখান থেকে পয়েন্ট আউট করা হয়েছে এটা হচ্ছে সুমেরু, আর পরপর দ্বীপগুলোর নাম দেওয়া আছে, ব্লকসদ্বীপ, মাঝখানে জম্বুদ্বীপ, তারপরে ব্লকসদ্বীপ, পরপর দ্বীপগুলো সব ঘেরাও করে রয়েছে চারপাশে। এটা পুরোটা ভূমণ্ডল। এই হচ্ছে লোকালোক পর্বত, এটা লোকালোক পর্বত, একদম ভূমণ্ডলের বাউন্ডারি লোকালোক পর্বত। ওই দেখুন, এই অজয় নাকে না ঢুকে ওখানে আঙুল দেখাও, লোকালোক পর্বত। গোলকের লাশ মাথাটা দেখাও, গোলকের লাশ মাথা, হ্যাঁ ওইটা। এই হচ্ছে ওই ডটটা যেটা এখানে দেখানো হচ্ছে, ওটা হচ্ছে সেইটা লাশ প্রান্ত। এই পর্বতের বাইরের দিকে যে ফাঁকা জায়গাটা রয়েছে গোলক ওই পর্যন্তই, তারপরে একটা পুরোটা শূন্যস্থান ফাঁকা, এটাকে বলা হচ্ছে আলোকবর্ষ। আলোকবর্ষ, দুদিকে আলোকবর্ষ রয়েছে। তা সেই এটা হচ্ছে লোকালোক পর্বত। সুমেরু থেকে তার ডিস্টেন্স দেওয়া হয়েছে, মানে 100 কোটি মাইল। সুমেরু থেকে লোকালোক পর্বতের একদিকে 100 কোটি মাইল, আর একদিকে 100 কোটি মাইল, টোটাল হচ্ছে গোলক হচ্ছে 200 কোটি মাইল, 1 মিলিয়ন মাইল। তারপরে আলোকবর্ষ হয়ে নিচে গিয়েছিল গঙ্গাধর সমুদ্রে ব্রাহ্মণের ছেলেকে আনতে। না, ভিতর দিকে যায় না, গঙ্গা রাস্তা দিয়ে যাবে, ফাঁকা রাস্তা থাকতে গঙ্গা রাস্তা দিয়ে যাবে। এটা হচ্ছে সূর্য, সূর্যের রুট। এটা পুষ্কর দ্বীপ, পুষ্কর দ্বীপের মাঝখানে মানসত্তর পর্বত রয়েছে, মানসত্তর পর্বত, এই শীতলের সমুদ্র। তারপরে রয়েছে প্রাণী অধ্যুষিত অঞ্চল, ইনহেবিটেড ল্যান্ড লেখা আছে। তারপরে রয়েছে গোল্ডেন ল্যান্ড, তারপরে রয়েছে লোকালোক পর্বত। ওখানে সব রোহিঙ্গারা কি বসে আছে, যারা এই ল্যান্ড আছে ওখানে যাওয়ার সাহস পায় না। ওখানে একবার ঢুকলে আর রাস্তা খুঁজে পাবে না, ওখানে ঢুকলে সোনালি কালার হয়ে যাবে। নামের মধ্যে দিন না, গোল্ডেন ল্যান্ড। পরেরটা বলুন না, আপনারা না করলে কি করে হবে? আপনারাই তো করছেন। মরীচি, বশিষ্ঠ, অত্রি আদি সপ্তর্ষি ধ্রুবলোকের নিচে বাস করেন। গঙ্গার মহিমা উত্তম রূপে অবগত হয়ে তারা আজও গঙ্গার জল তাদের জলাতে ধারণ করেন। তারা স্থির করেছেন যে এই গঙ্গার জলে হচ্ছে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে আলোকবর্ষ, তারপরে ব্রহ্মাণ্ডের আলো। যারা এই জগতে মুক্ত হয়ে, যারা ব্রহ্মা বৈকুণ্ঠে যাবে না কিন্তু এই জগতে মুক্তি লাভ করবেন, তারা এই আলোকবর্ষে থাকবে। ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত তারা আলোকবর্ষের মধ্যে স্থান পাবে। মুক্তিকামীরা আলোকবর্ষে থাকবে। কোন কালো অংশ? এটা ওইটা আরে ওটাতে এমনি দেখা। ওকে, আমি পড়ো। সপ্তর্ষি লোক প্লাবিত করলো, সপ্তর্ষি লোক দেখানো হয়েছে এখানে, ধ্রুবলোকের নিচে সপ্তর্ষি লোককে প্লাবিত করলো। তারপর সনদে পতিত হয়। ধ্রুবলোকে এলো, ধ্রুবলোক থেকে সপ্তর্ষি মণ্ডলকে প্লাবিত করে সেখান থেকে আসলো চন্দ্রলোকে। চন্দ্রলোক থেকে ডাইরেক্ট এখানে ব্রহ্মপুরী, ব্রহ্মসদন যে সুমেরু পর্বতের উপরে রয়েছে
তার উপরে এসে পড়লো, তারপরে এখান থেকে 4 ভাগে বিভক্ত হয়ে একটা ধারা দক্ষিণ দিকে ধারাটা এসে আমাদের পৃথিবীতে পড়লো, তারপর পৃথিবী থেকে গঙ্গাসাগর হয়ে নিচের দিকে গিয়ে সুমেরু পর্বত থেকে 4 ভাগে ভাগ হয়েছে। ধারা বিভক্ত হয়ে পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এই ধারাগুলির নাম সীতা, অলকানন্দা, চক্ষু এবং বদ্রা। অলকানন্দা দক্ষিণ দিকের ধারা, উত্তরে হচ্ছে ভদ্রা, পশ্চিমে চক্ষু। শিখরের ব্রহ্মপুরী থেকে বহির্গত হয়ে নিকটস্থ কেশরাচল পর্বতগুলির শিখরে পতিত হয়। সেই পর্বতগুলি সুমেরু পর্বতের চারপাশে কেশরের মতো। কেশরাচল পর্বত থেকে গঙ্গা গন্ধমাদন পর্বত শিখরে পতিত হয় এবং তারপর ভদ্রাস্য বর্ষের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব দিকে লবণ সমুদ্রে পতিত হয়। এই যে কেশর পর্বতগুলি চারপাশে মেরু সুমেরু, সুমেরু থেকে এসে পূর্ব দিকে ধারাটা দেখানো হয়েছে, কেশর পর্বতের উপরে পড়ছে, গঙ্গার ধারা সীতা পড়ে সেখান থেকে গন্ধমাদন পর্বতে যাচ্ছে, গন্ধমাদন পর্বত থেকে এই ধারাটা এদিকে এসে কেশরের উপরে পড়ছে, কেশর থেকে গন্ধমাদনে পড়ছে, গন্ধমাদন থেকে ভদ্রাস্য বর্ষ প্লাবিত করে এদিকে গিয়ে লবণ সমুদ্রে মিশছে। আমরা 3D পিকচার দেখিয়েছিলাম কেশর পর্বতগুলো সোজা সোজা স্তম্ভের মতো, আর এখানে দেখানো হচ্ছে পদ্মফুলের কেশরের মতো। ঠিক আছে, এই একটা ধারা এদিকে এসে কেশরের উপরে পড়ে, সেখান থেকে কেশর পর্বত থেকে আসে নিশর পর্বত বা কৈলাস পর্বত, তারপরে নিশর পর্বত, তারপরে হেমকুট পর্বত, তারপরে হিমালয় পর্বত, যেগুলো এখানে দেখানো হয়েছে। এই চেয়ারটা এখানে খেতে না যাতায়াত অসুবিধা। তারপরে গন্ধমাদন পর্বত দিয়ে ভদ্রাস্য বর্ষ হয়ে এই পাশে চলে যাচ্ছে একটা ধারা, একটা ধারা এদিক দিয়ে গিয়ে এদিকে, আরেকটা ধারা এদিক দিয়ে হয়ে এই আরেকটা ধারা এই পাশে হয়ে আরেকটা ধারা এদিক দিয়ে গিয়ে অলকানন্দা, ওটা দক্ষিণ দিকে এই ধারাটা দক্ষিণ দিকে এসে হরিবর্ষ, নিশদ পর্বত, হেমকুট পর্বত, হিমালয় পর্বত হয়ে ভারতবর্ষকে প্লাবিত করে পাতাল, অতল, বিতল, শীতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল হয়ে গর্ভদক সমুদ্রে গিয়ে পড়ছে। চক্ষ নামক গঙ্গার ধারা অপ্রতিম বেগে কেতুমাল বর্ষকে প্লাবিত করে পশ্চিম দিকে সমুদ্রে প্রবেশ করে। আর ধারা উপর থেকে আসছে, পৃথিবী থেকে আসবে কেন? এই যে কারণ সমুদ্র থেকে ধারা নামছে। কেতুমালের দিকে প্রবেশ করেছে এবং সেই ধারা কুমোর পর্বতের শিখর থেকে উচ্ছ্বলিত হয়ে নীল পর্বতের শিখরে, সেখান থেকে শ্বেত পর্বতের শিখরে এবং তারপর শৃঙ্গবান পর্বতের শিখরে পতিত হয়। মানে এই শিখর পর্বতগুলো যেহেতু ডাউনে আছে, ধরুন এই যে আমাদের এটা দক্ষিণ, এটা উত্তর, তো দক্ষিণ দিকে অলকানন্দার কথা এখনো আসেনি, উত্তর দিকেরটাই ধরছি, ডাইরেক্ট নামলো, 4টা ভাগে ভাগ হয়ে গেল। এই তাহলে উত্তরের ধারাটা প্রথমে এই পর্বতের মাথার উপরে পড়বে, এটা হচ্ছে নীল পর্বত। তারপরে এখান থেকে নীল পর্বত থেকে কি লাইনে শোনা যায় না কেন, শ্বেত পর্বত, তারপর শ্বেত পর্বত থেকে শৃঙ্গবান থেকে এদিকে প্লাবিত হয়ে লবণ সমুদ্রে মিশছে। তেমনি অলকানন্দা এদিকে প্রথমে নিশর, তারপরে হেমকুট, তারপরে হিমালয়, তারপরে এই পৃথিবী প্লাবিত হয়ে নিচে দিকে চলে যাচ্ছে। তারপর পুরো প্রদেশের মধ্য দিয়ে বিভিন্ন প্রদেশের পর্বত শৃঙ্গ অতিক্রম করে প্রচণ্ড বেগে হিমকুট পর্বত শিখরে পতিত হয়। এই পর্বত শিখরগুলি প্লাবিত করে গঙ্গা ভারতবর্ষে পতিত হয়, সেই স্থানকে প্লাবিত করে। তারপর গঙ্গা দক্ষিণে লবণ সমুদ্রে প্রবেশ করে। যারা এই নদীতে স্নান করতে আসে তারা ভাগ্যবান, তাদের পক্ষে প্রতি পদক্ষেপে অশ্বমেধ এবং রাজস্ব আদি মহাযজ্ঞের ফল লাভ করা দুর্লভ হয় না। রাষ্ট্রীয় যজ্ঞের ফল পাবে। হ্যাঁ, আমি এই জন্য ইনস্টিটিউট থেকে হেঁটে হেঁটে গঙ্গায় যাই, স্নান করি, আবার স্নান করে হেঁটে হেঁটে আসি, কখনো কখনো বা টোটোতে করে আসি, ফল পাওয়া যায় না।
সত্যলোক থেকে ভাগবত কথা শোনার জন্য গঙ্গা পথে ভাসতে 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 পাতালের তলদেশে অনন্তদেব রয়েছেন। সেই অনন্তদেবের কাছে গিয়েছিলেন ভাগবত কথা শুনতে। তো গঙ্গা একটা রোড, যেটা কারণ সমুদ্র থেকে গর্ভদত্ত সমুদ্র পর্যন্ত এই যে সর্বদীর্ঘ নদী। এই ব্রহ্মাণ্ডের মধ্যে গঙ্গা হচ্ছে সর্বদীর্ঘ নদী, এর থেকে দীর্ঘ নদী আর নেই। কারণ সমুদ্র থেকে সৃষ্টি হয়েছে, গর্ভদত্ত সমুদ্রে এসে মিশেছে। মানে আপনি এই গঙ্গাতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে যা দেবেন, উপরে থাকলে উপরেও পাবে, নিচে থাকলে নিচেও পাবে। নিচে গঙ্গার নাম হচ্ছে ভগবতী গঙ্গা, আর উপরে গঙ্গাতে আলাদা আলাদা নাম শুনলেনি আপনারা। সীতা আলাদা আলাদা নামে প্রবাহিত হচ্ছে। শান্তিপুনে মনে ছেলেকে নিয়ে গিয়েছিল গর্ভদত্ত সমুদ্রে। কৃষ্ণ এখান থেকে এই দিক দিয়ে বেরিয়েছেন, বেরিয়ে এই ফাঁক দিয়ে নিচে নেমে এই গর্ভদত্ত সমুদ্রে গেছে। নিয়ে এই আমাদের পৃথিবী থেকে সোজা উপরে একদম রকেটের মতো উঠে গেছে, একদম এই গর্ভদত্ত সমুদ্রে গর্ভদত্ত সাই আছে, তার কাছে আছে। আর মেশিন দিয়ে কমাতে হয় না, ওটা মাঝে মধ্যে আবার ভগবান ব্রহ্মা শুষে নেয়। শেষ সকালবেলা যখন ব্রহ্মা উঠবে, যেই জলটা রাত্রিবেলা বেড়ে যাবে স্বর্গলোক পর্যন্ত ডুবিয়ে দেবে। সকালবেলা ব্রহ্মা উঠে এই জলটা সব পান করে আবার লেভেল করে দেবে। বড় এবং ছোট অনেক নদী সুমেরু পর্বতের শিখর থেকে প্রবাহিত হচ্ছে। সেই নদীগুলোটি পর্বতের কোনার মতন এবং শত শত ধারা তারা বিভিন্ন বর্ষে প্রবাহিত হচ্ছে। পূর্ণশেষ উপভোগের স্থান। স্বর্গলোক থেকে ফিরে আসার পর তারা তাদের পুণ্যকর্মের অবশিষ্ট অংশ এই 8টি বর্ষে ভোগ করে। কর্মক্ষেত্র, কুরুক্ষেত্রও বলতে পারেন কর্মক্ষেত্র। আর এই বাকি 8টা বর্ষ হচ্ছে ভূস্বর্গ। এই ভূলোকের স্বর্গ এরা। যারা স্বর্গ থেকে বলডাউন করবেন, কিনে পুণ্যে মর্তলোক বিশন্তি, স্বর্গ থেকে পড়ে এসে স্বর্গ থেকে পড়ে গিয়ে প্রথমে এই গুরুবর্ষ, হিরণ্ময় বর্ষ, রম্ভক বর্ষ, ইরাকৃত, কেতুমাল, ভদ্রাস্য, হরি, কুণপুরুষ, এর মধ্যে যে কোনো একটাতে পড়বেন। পড়ে 10,000 বছর আয়ু ভোগ করবেন এখানে সর্বসুখ ভোগ করার পর আবার যখন মারা যাবেন তখন ভারতবর্ষে যাবেন। হ্যাঁ, কার যেটা বাকি পড়ে আছে ওই আর কি, যতটুকু পূর্ণ বাকি থাকে সেই অনুসারে পূর্ণ শেষ অবশেষ যতটুকু থাকে, যেটা হায়ার ফ্যাসিলিটি আছে সেটা একটু বেশি পূর্ণ লাগতে পারে। আরে হল 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 বরফ সব দেওয়া। তারা 10,000 হাতির বল ধারণ করে। তাদের শরীর ব্রজবচন সুদৃঢ়, তাদের যৌবন সম্মানিত, জীবন অত্যন্ত সুখদায়ক এবং স্ত্রী ও পুরুষ উভয়ে পরম আনন্দে দীর্ঘস্থায়ী মৈথুন সুখ উপভোগ করে। দীর্ঘকাল ইন্দ্রিয় সুখ উপভোগের পর যখন তাদের জীবনের মাত্র 1 বছর কাল অবশিষ্ট থাকে, তখন তাদের স্ত্রীরা একবার মাত্র গর্ভধারণ করে। এইভাবে এই সমস্ত স্বর্গীয় অধিবাসীদের সুখের মান যেন ত্রেতা যুগের মানুষের মতো। এই গুরুবর্ষ, হিরণ্ময় বর্ষ, রম্ভক বর্ষ, ভদ্রাস্য, ইলাবৃত, কেতুমাল, হরি, কিনপুরুষ বর্ষে যারা থাকে তারা 10,000 বছর বাঁচে, মানে ত্রেতা যুগের মানুষের মতো বাঁচে। কিন্তু এটা ভূস্বর্গ, ভূস্বর্গ বলুন আর স্বর্গ বলুন, এর সুখটা হচ্ছে যৌন সুখ উপভোগ করাটাই এটা আসল সুখ। এখানে যৌন সুখ উপভোগ করে এরা 9,999 বছর যৌন সুখ উপভোগ করার পর তাদের স্ত্রীরা গর্ভধারণ করে। 1 বছর সন্তান গর্ভে রেখে জন্ম দিয়ে তারা মারা যায়। এই আবার পদ্মা টেনে নিয়ে আসছো, যাই হোক পদ্মাও গঙ্গার শাখা, অসুবিধা নেই, পদ্মাও গঙ্গার শাখা। মানে ভারতবর্ষটাকে পুরো প্লাবিত করছে তো গঙ্গা, কোনোটা কোথাও পদ্মা, কোথাও অন্যান্য নামেও থাকতে পারে, মেইন ধারা গঙ্গা। এই পথে মায়াপুরে কষ্ট করে যাবেন গিয়ে একটা ডুবতি আনবে। যারা গেছেন যমুনেত্রী, যেখান থেকে উৎস যমুনা, আসলে ওখানে যমুনেত্রী হচ্ছে কলিন্দ তনয়া, কলিন্দ পর্বত পিছনে রয়েছে যমুনেত্রী, যেখান থেকে উৎস, পিছনের পাহাড়টার নাম হচ্ছে কলিন্দ পর্বত। কলিন্দ পর্বত থেকে যমুনেত্রী উৎপন্ন হয়ে যমুনা উৎপন্ন হয়েছে। তার আরেক নাম হচ্ছে কালিন্দী, কলিন্দ পর্বতের কন্যা কালিন্দী। যে কোনো নদী পর্বত থেকে উৎপন্ন হচ্ছে মানেই সেই নদীকে পর্বতের কন্যা রূপে ধরা হয়। তার মানে এটা গঙ্গা নয়, এগুলি গঙ্গা বলা যাবে না। ওগুলো গঙ্গা নয়, কিন্তু কন্যা, মানে সুমেরু পর্বত থেকে তৈরি হয়েছে এটা। হ্যাঁ।
সরোবরগুলির মাধ্যমে যে বিশাল সরোবরগুলি রয়েছে সেগুলি যে যে ভগীরথ যে গঙ্গাটাকে নিয়ে এলো ওইটা করতে এই প্রশ্নটা তো ভগীরথ তো গঙ্গা স্বর্গ থেকে আনলেন তপস্যা করে করে ভগীরথের বাবা তার বাবা অংশমান দিলেই তপস্যা করে করে আনতে পারলো না ভগীরথ নিয়ে এলেন সেটা কোন গঙ্গা থাকে তো তাদের নাম এখানে আসলো না কেন প্রশ্ন বলা হয়নি ছিল কৈলাস থেকে কৈলাসে শিব ধারণ করলেন গঙ্গাকে সেটা কই চান্দমণি গঙ্গা পান করে ফেললো বলো কই সেই গঙ্গা একই কি স্বরূপ দিলাম এইভাবে যাচ্ছে তো একটা সময় স্তব্ধ হয়ে যায় স্বর্গে অলকনন্দা স্বর্গে পর্যন্ত থেকে যায় এদিকে ড্রাই হয়ে যায় পরবর্তীতে গঙ্গাকে পুনরায় স্বর্গ থেকে অলকনন্দা ধারা স্বর্গ থেকে আনয়নগরের সেই ধারাতে আবার ভগীরথ গঙ্গাকে নিয়ে গঙ্গাসাগর পর্যন্ত নিয়ে এটা প্রথমবার বেরিয়ে গেল তারপরে গঙ্গা ধারা স্বর্গের মধ্যেই স্তব্ধ হয়ে গেল আর নিচের দিকে আর গঙ্গা ধারা আসছে না সগর রাজার 60,000 পুত্র যজ্ঞের ঘোড়া বুঝতে গিয়ে কপিল দেবের চরণে অপরাধ করে কপিল দেব তাদের অপরাধের ফলে তারা বশীভূত হয়ে যায় তারপরে ঘোড়া এবং তাদের উদ্ধার কী করে হবে সেটা খুঁজতে খুঁজতে ভগীরথ জানতে পারেন যে গঙ্গাকে আনতে হবে নাকি ভগীরথ জানতে পারেন নাকি অংশমান জানতে পারে অংশমান জানতে পারে যে ঘোড়াকে নিতে পারো তবে তোমাদের পূর্বপুরুষদের উদ্ধার করতে গেলে গঙ্গা আনতে হবে যখন গঙ্গার জন্য তারা তপস্যা করেন বাপ বেটা মিলে হলো না তার নাতি ভগীরথ দিলীপের পুত্র ভগীরথ তো ভগীরথ শেষ পর্যন্ত গঙ্গাকে প্রসন্ন করলেন গঙ্গা দেবী বললেন ঠিক আছে আমি যাব তো আমার বেগ ধারণ করবে কে তখন শিবজিকে প্রার্থনা করে এই কৈলাস যে রয়েছে এখানে কৈলাস পর্বত কালকে আমরা দেখছিলাম সুমেরুর দক্ষিণ দিকে এটা মেরুমন্দারের পিছনে আরো দুটো পর্বত রয়েছে এটা কৈলাস এটা পুরবক এই কৈলাস পর্বতে গঙ্গা এসে শিবের মাথায় পড়ে তারপর ধীরে ধীরে আবার যেভাবে যাওয়ার সেইভাবে গিয়ে গঙ্গাসাগর পর্যন্ত যায় দিয়ে পাতালের দিকে আবার প্রবেশ করে গঙ্গা জন্মভূমি মাঝ রাস্তায় যেটা কৈলাসে হ্যাঁ অসুবিধা এই কৈলাসে যাওয়ার মতো এইখানে ঢুকলেই সব নারী হয়ে যাবে পুরুষ নারী হয়ে যাবে একমাত্র শিব পুরুষ সব স্ত্রী তবে সব এরিয়াটায় না এটা একটা পার্ট রয়েছে সিক্রেট পার্ট যেখানে পুরুষ ঢুকলে নারী হবে মানে পুরোটাতে না তাহলে কৈলাসের শিবের কাছে নারদ মুনি কুবের মনি ঋষিরা সেখানে গিয়ে হরিকথা শুনছেন তাহলে তারাও নারী হয়ে যাবে না এই ইলাবৃত বর্ষের কোনো একটা অঞ্চলকে শিবজি প্রোটেক্টেড করে রেখেছেন ওখানে যে যাবে সে নারী